Welcome to Party Street. ইউরোপের ইতিহাসে পঞ্চদশ শতাব্দী থেকে একটা খুব গুরুত্বপূর্ণ পরিবর্তন আমরা লক্ষ্য করি, সেটা হচ্ছে বিভিন্ন নৌসামুদ্রিক অভিযান। এবং এই নৌসামুদ্রিক অভিযানে যে দুটি দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, সেই দুটি দেশ হলো পর্তুগাল এবং স্পেন। এবং একটা দীর্ঘ সময় ধরে এই পর্তুগাল এবং স্পেন বিভিন্ন মহাদেশে তাদের উপনিবেশ স্থাপন করেছিল বা বেশ কিছু অঞ্চলের বাণিজ্যকে তারা নিয়ন্ত্রণ করতে শুরু করেছিল। কিন্তু পরবর্তীকালে একটা সময় এলো, বিশেষ করে আমরা দেখতে পাই যে সপ্তদশ শতাব্দীর একেবারে প্রথম দিক থেকে এই দুটি দেশ আস্তে আস্তে বাণিজ্যিক ক্ষেত্রে দুর্বল হতে শুরু করেছিল নানা কারণে, এবং এই দুটি দেশকে ধীরে ধীরে রিপ্লেস করছিল বা তাদের আস্তে আস্তে প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করছিল অন্য দুটো দেশ। সেই দুটো দেশ হলো ফ্রান্স এবং ইংল্যান্ড, এবং তার সঙ্গে সঙ্গে আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ, তারা হলো ডাচরা। তারা আস্তে আস্তে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে শুরু করেছিল। তার মানে 17th সেঞ্চুরিতে ইউরোপীয় বাণিজ্যে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে শুরু করেছিল, এবং যে পরিবর্তনটা আমরা লক্ষ্য করছি যে নতুন দেশ কিছু, বিশেষ করে ইংল্যান্ড, ফ্রান্স এবং ডাচ, এরা পর্তুগাল এবং স্পেনকে ধীরে ধীরে সরিয়ে দিয়ে একটা নিজেদের নিজস্ব জায়গা দখল করবার চেষ্টা করছে। সুতরাং 17th সেঞ্চুরি ট্রেড বলতে আমরা যদি আলোচনা করি, তাহলে এই পরিবর্তনটা আমাদেরকে মাথায় রাখতে হবে। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ পরিবর্তনটা সেই সময় ঘটছে, সেটা হলো একটা শিফট, একটা জিওগ্রাফিক্যাল এরিয়া, যে এরিয়াটা বিশেষ করে একটা সময়ে পর্তুগাল এবং স্পেনের অধীনে বাণিজ্যিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল, বা বিশেষ করে জয়েন্ট স্টক কোম্পানি বা বাণিজ্য পুঁজি বিনিয়োগের গুরুত্বপূর্ণ বাজার হিসেবে কাজ করছিল। সেটা আস্তে আস্তে পরিবর্তিত হয়ে সরে যায় উত্তর পশ্চিম ইউরোপে, অর্থাৎ মধ্য ইউরোপ বা পূর্ব ইউরোপ থেকে বা ভূমধ্যসাগরীয় ইউরোপ থেকে ইউরোপীয় বাণিজ্যের যে মূল কেন্দ্র, সেটা সরে যাচ্ছে সরাসরি উত্তর পশ্চিম ইউরোপে। এটাও কিন্তু 17th সেঞ্চুরি একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা, এবং যারই ফলশ্রুতি হিসেবে প্রথমে আমস্টারডামের উত্থান, এবং তারও পরবর্তীকালে আমস্টারডামের প্রতিদ্বন্দ্বী হিসাবে লন্ডনের উত্থান, এবং আলটিমেটলি 17th সেঞ্চুরির একেবারে শেষ থেকে বা 18th সেঞ্চুরিতে আমরা এসে দেখতে পাই যে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করেছিল ইংরেজ বা যারা লন্ডন থেকে ব্যবসা অপারেট করছে সেই সমস্ত বণিক গোষ্ঠী। সুতরাং 17th সেঞ্চুরির যে বাণিজ্য, ইউরোপীয় বাণিজ্য, সেখানে অনেকগুলো স্তরে অনেকগুলো পরিবর্তন আমরা লক্ষ্য করছি, যে পরিবর্তনগুলো আজকে আমাদের আলোচ্য বিষয় হয়ে উঠবে, যেটা আমরা আলোচনা শুরু করব। আমরা আমাদের আজকের আলোচনার যেটা টাইটেল ঠিক করেছি, সেটা হচ্ছে সপ্তদশ শতাব্দীতে নতুন বাণিজ্যিক শক্তির উত্থান। সেখানে নতুন বাণিজ্যিক শক্তি হিসাবে আমরা তিনটে দেশকে দেখব, ইংল্যান্ড, ফ্রান্স এবং হল্যান্ড। এই যে আলোচনা, এই আলোচনার ভূমিকায় আমি যে বিষয়গুলো উল্লেখ করলাম, সেগুলোকেই আমরা একটু বিস্তারিতভাবে দেখব যে কিভাবে সেগুলো ঘটছে। আমরা দেখতে পাচ্ছি প্রধান কথা, যেটা আমি ইতিমধ্যেই বলেছি, আমরা একটু ম্যাপে দেখে নিই যে বাণিজ্যিক ভরকেন্দ্র ভূমধ্যসাগর থেকে সরে যাচ্ছে। সরে কোথায় যাচ্ছে? উত্তর পশ্চিম ইউরোপে সরে যাচ্ছে। অর্থাৎ এটা একটা শিফট, জিওগ্রাফিক্যাল যে এরিয়া, সেখানকার একটা পরিবর্তন ঘটছে। তার সঙ্গে কি দেখছি না, ষোড়শ শতাব্দী থেকেই পর্তুগিজদের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ডাচ বণিকদের সংঘর্ষ হচ্ছে। এই হলো পর্তুগাল, যেটা আমরা সেকেন্ড টাইম একটা রাউন্ড করলাম, এবং ওপর দিকে যে অংশটা রয়েছে সেটা হচ্ছে ডাচ বণিকরা। সেই ডাচ বণিকরা দুটো এরিয়াতে প্রধানত খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একটা হচ্ছে বাল্টিক সাগর, এবং তার পাশাপাশি আমরা উত্তর সাগরে তাদের প্রাধান্য বিস্তার করতে দেখতে পাচ্ছি, এবং আটলান্টিক উপকূলবর্তী বাণিজ্যে তারা ধীরে ধীরে প্রাধান্য বিস্তার করছে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি
পর্তুগাল ধীরে ধীরে অপ্রধান হয়ে উঠছে এবং ডাচরা ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠছে। নতুন পণ্যের চাহিদা মেটাবার জন্য ডাচ বণিকেরা শিল্পক্ষেত্রে বিভিন্ন ধরনের পরিমার্জন করেছিল এবং তার পাশাপাশি বিপুল পরিমাণে পণ্য বিনিময় ব্যবস্থার উন্মেষ ঘটাচ্ছে। কিভাবে ঘটাচ্ছে? ভূমধ্য সাগরে বিশেষত স্পেন এবং পর্তুগালের যে বাণিজ্য, সেটা আগেকার মতোই মশলা এবং বিলাস সামগ্রীকে কেন্দ্র করেই রয়ে যাচ্ছে। অর্থাৎ দ্যাট ওল্ড প্যাটার্ন ওয়াজ ফলোড বাই পর্তুগাল এন্ড স্পেন, যেটা পুরোপুরি পুরনো পদ্ধতি যেটা রয়ে যাচ্ছে। কিন্তু বিনিময় ব্যবস্থার উন্মেষ ঘটিয়ে ডাচরা কিছু পরিবর্তন আনছে। সপ্তদশ শতাব্দীতে আমেরিকা উত্তরোত্তর ইউরোপীয় শিল্পপণ্যের গুরুত্বপূর্ণ বাজারে পরিণত হচ্ছে এবং সেখানে সোনা রূপার পরিবর্তে আমেরিকা থেকে ইউরোপে আখের রপ্তানি শুরু হচ্ছে। এইটা একটা খুব গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পরিবর্তন। যেখানে শুধু আগে সোনা আসতো, এখন সেখানে আখ বা গুড় এই সবগুলো আসতে শুরু করছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে শস্য মূল্যে দীর্ঘমেয়াদী পতনশীলতার কারণে পশ্চিম ইউরোপ থেকে আমদানি করা শিল্পপণ্য এলব নদীর পূর্ববর্তী অঞ্চলগুলির কাছে আরো দুর্মূল্য হয়ে ওঠে। কারণ পশ্চিম ইউরোপ থেকে আমদানি করা শিল্পপণ্য দুর্মূল্য হচ্ছে এই কারণে যে কৃষি পণ্যের দামটা কিন্তু কমে গেছে। কৃষি পণ্যের দামটা কমে গেছে বলেই সেখানের অর্থনীতি কিছুটা দুর্বল হয়ে পড়েছে, ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে। তাই এলব নদীর পূর্ববর্তী অংশে যে সমস্ত দেশ অবস্থিত, সেখানে শিল্পপণ্যের দাম প্রচন্ডভাবে বেড়ে গেছে। ভূমধ্যসাগরীয় ইউরোপ শিল্প পণ্য উৎপাদনের অন্যতম কেন্দ্রের শিরোপা হারিয়ে পশ্চিম ইউরোপের শিল্পের কাঁচামাল সরবরাহের কেন্দ্র হয়ে উঠছে। অর্থাৎ পূর্ব ইউরোপ থেকে কাঁচামাল যাচ্ছে পশ্চিম ইউরোপে, সেখানে রেডি ইন্ডাস্ট্রিয়াল গুডস বা শিল্পপণ্য তৈরি হচ্ছে এবং সেটা আবার ফিরে আসছে পূর্ব ইউরোপে, এলব নদীর পূর্ববর্তী যে অঞ্চল, পূর্ব স্থানে অবস্থিত যে অঞ্চল, এবং সেখানে অত্যন্ত চড়া দামে বিক্রি হচ্ছে। আমরা যদি একটু ভূগোলটাকে বোঝবার চেষ্টা করি তাহলে দেখব যে এই হচ্ছে মোটামুটি এলব নদী পরিবাহিত অঞ্চল এবং তার পূর্ব দিকে এটা আস্তে আস্তে দুর্মূল্য হয়ে উঠছে। এরকমই একটা পরিবর্তিত পরিস্থিতিতে ইংল্যান্ড আরেকটু বেশি এগিয়ে গিয়ে একটা যুগোপযোগী পন্থা অবলম্বন করছে এবং এই পন্থা অবলম্বন করার ফলে আমরা দেখতে পাচ্ছি একদিকে ডাচদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক বন্দর আমস্টারডাম, যেটা আমার অ্যারোর মুখে রয়েছে, এবং আর একদিকে ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ বাণিজ্য বন্দর লন্ডন। এই দুটো বাণিজ্য বন্দরের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হচ্ছে। অর্থাৎ একদিকে আমস্টারডাম এবং আরেকদিকে লন্ডন। নতুন দেশগুলি উঠে আসার পিছনে সেখানকার আভ্যন্তরীণ পরিস্থিতিও কিন্তু গুরুত্বপূর্ণ ছিল। আমরা এই প্রত্যেকটা বিষয়কেই কিন্তু একটু গুরুত্ব দিয়ে বিচার করার চেষ্টা করব এবং কারণগুলোকে খুঁজে দেখার চেষ্টা করব। সপ্তদশ শতাব্দীতে ভূমধ্যসাগরীয় অর্থনীতিতে শিল্প সংকটের সময়ে মধ্য ও পশ্চিম ইউরোপের দেশগুলি এর মোকাবিলা করেছিল সাবলীলভাবে। কিভাবে মোকাবিলা করেছিল সেটা আমরা দেখবার চেষ্টা করব। সেটা কি না, তারা শস্যের মূল্য হ্রাস পেলে অনেক সময় দরিদ্র হয়ে যাচ্ছে যখন চাষিরা, তাদের সেই উদ্বৃত্ত শ্রমকে কাজে লাগিয়ে কুটির শিল্প সূত্রপাত ঘটাচ্ছে। এর মানে এই নয় যে চাষিরা পুরোপুরিভাবে কৃষিকে ত্যাগ করছে, কিন্তু তারা কুটির শিল্পকে আশ্রয় করছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে তাদের কৃষিকার্য চলছে, আবার অবসর সময়ে তারা যখন সময় পাচ্ছে তাদের উদ্বৃত্ত শ্রমকে তারা বিভিন্ন ছোট ছোট যে কুটির শিল্প বা ওয়ার্কশপ সেখানে কাজে লাগাচ্ছে। এটাই মোটামুটিভাবে আদি শিল্পায়ন বা প্রোটো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সৃষ্টি করছে। এদিকে ইউরোপে নিরন্তর যুদ্ধের ফলে ফ্লেমিশ কৃষক এবং কারিগরদের একটা বড় অংশ লাইডেন অঞ্চলে এবং দক্ষিণ ইংল্যান্ডে বসবাস শুরু করছে। তাহলে তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে উৎপাদন ব্যবস্থায়। সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে সপ্তদশ শতাব্দীর শুরুতে যেখানে মোট 650টা যে ফ্রেম বা তাঁত, তার মধ্যে 400টা ছিল লন্ডনে, সেখানে 1727 খ্রিস্টাব্দে এসে আমরা দেখতে পাচ্ছি যে মোট 700টি ফ্রেমের অধিকাংশই পশ্চিম মিডল্যান্ডসের গ্রামে দেখতে পাওয়া যাচ্ছে এবং তারা আদি শিল্প ব্যবস্থার মধ্যে কাজ করছে। অর্থাৎ এই যে প্রোটো ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম, এটা নিয়ে আলাদা একটা ভিডিও পরবর্তীকালে আমি করব, সেই প্রোটো ইন্ডাস্ট্রিয়াল সিস্টেমটা ধীরে ধীরে
উঠে আসছে এবং তার হাত ধরে একটা বিকল্প উৎপাদন ব্যবস্থা গ্রামাঞ্চলগুলোতে শুরু হয়ে যাচ্ছে। ফরাসি শিল্পক্ষেত্রের কিন্তু অভিজ্ঞতা ছিল সম্পূর্ণ অন্যরকম। সেখানে চতুর্দশ লুইয়ের বিখ্যাত একজন অর্থমন্ত্রী কোলবার্ট, তিনি ফরাসি শিল্পকে বৈদেশিক প্রতিযোগিতা থেকে বাঁচাতে সচেষ্ট হয়েছিলেন এবং 1667 খ্রিস্টাব্দে বিভিন্ন শিল্পপণ্যের আমদানি নিষিদ্ধ করে দেন। কেন করলেন? কারণ কোলবার্টের মনে হয়েছিল যে বিদেশ থেকে পণ্য আমদানি যদি সম্পূর্ণভাবে নিষেধ করে দেওয়া যায়, তাহলে কিন্তু তার নিজের দেশের যে পণ্যগুলো যেগুলো উৎপাদিত হবে সেগুলো দেশের অভ্যন্তরে প্রতিযোগিতার সম্মুখীন হবে না এবং তার ফলশ্রুতি হিসাবে সেই পণ্যগুলো খুব দ্রুত বাজারে ছড়িয়ে পড়তে পারবে, বাজার দখল করতে পারবে এবং লাভ করতে পারবে। এছাড়াও দেখা যাচ্ছে যে নেদারল্যান্ডস থেকে যে কাপড় আসতো, ভেনিস থেকে যে কাঁচ আসতো, চীনেমাটির জিনিস আসতো, সেই সমস্ত কিছুই তিনি তার দেশে প্রোডাকশন করার জন্য, উৎপাদন করার জন্য রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় সরাসরি সনদ বা ভর্তুকি দিয়ে অজস্র কর্মশালার প্রবর্তন করছেন। 1673 খ্রিস্টাব্দের আইনে যথাযথ উৎপাদন প্রক্রিয়া, ব্যবসায়িক পন্থা, গুণমান নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ গভর্নমেন্ট বা সরকার সমস্ত ধরনের সাপোর্ট দিচ্ছে, গুণমান রক্ষা করার চেষ্টা করছে, উৎপাদন করার চেষ্টা করছে, অন্যদিকে বিদেশ থেকে পণ্য আসা নিষেধ করে দিচ্ছে। তার ফলে তিনি মনে করছেন যে ফরাসি ইন্ডাস্ট্রি একটা ডেভেলপমেন্টের দিকে হাঁটবে। ফরাসি বস্ত্রশিল্প এই নীতিতে যথেষ্ট লাভবান হয়েছিল এবং আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে একটা নির্দিষ্ট অঞ্চল, যেটা আমরা রাউন্ড করে দেখালাম, সেটা হচ্ছে লংডক অঞ্চল। সেখানে রাষ্ট্রীয় মদতপুষ্ট বণিকেরা আদি শিল্পের কাঠামোতে ফরাসি বস্ত্রশিল্পে প্রাণ সঞ্চার করছে। অর্থাৎ এখানেও একটা প্রোটো ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাকচার আমরা লক্ষ্য করতে পাচ্ছি এই লংডক অঞ্চলে। এই এলাকাতে পশমের উৎপাদন দ্রুত বাড়তে থাকে এবং তার ফলে তারা লাভবান হতে শুরু করেছিল। ফরাসি বস্ত্রশিল্প পূর্ব ভূমধ্যসাগর ও উত্তর আফ্রিকায় ইংল্যান্ডের পণ্যের সঙ্গে টক্কর দিতে শুরু করছে। অর্থাৎ এখানে ফ্রান্সের সঙ্গে ইংল্যান্ডের একটা প্রতিযোগিতা শুরু হয়ে যাচ্ছে এবং সেই সূত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্সেই বন্দর, সেই মার্সেই বন্দর থেকে রপ্তানি হওয়া কাপড়ের পরিমাণ 5 গুণ বৃদ্ধি পাচ্ছে। সুতরাং এই পর্যায়ে ফ্রান্সও কিন্তু যথেষ্ট উন্নতি করছে, এ ব্যাপারে কোনো সংশয় নেই। আসলে বলা যেতে পারে বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় যে ইউরোপীয় আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল 17 শতাব্দীতেও সেটা অপরিবর্তিত ছিল। শুধু একটাই পরিবর্তন এসেছিল, স্পেন এবং পর্তুগালের হাত থেকে সরে এসে ইংরেজ, ফরাসি ও ডাচ বণিকদের হাতে চলে আসে। এই বিষয়ে আমরা একটা বইয়ের উল্লেখ করব, জোসেফ বার্গিন সম্পাদিত দ্য 17th সেঞ্চুরি। বইটার মূল নাম, তার সাবটাইটেল হচ্ছে ইউরোপ 1598 to 1715। সেই গ্রন্থে বিশেষ করে একটি প্রবন্ধ যেটি রচনা করেছেন R.C. ন্যাশ, তিনি বিস্তারিতভাবে এই পরিবর্তন সম্পর্কে আলোচনা করেছেন। স্পেন এবং পর্তুগালের যে বাণিজ্যিক আধিপত্যের ভিত, সেই ভিত কিন্তু রাখা ছিল আমেরিকা, আফ্রিকা এবং এশিয়ায় তাদের উপনিবেশ বা আধা সাম্রাজ্যগুলোতে। আমাদেরকে একটা জিনিস খুব পরিষ্কারভাবে মনে রাখতে হবে যে এই স্পেন এবং পর্তুগালই কিন্তু প্রথম শুরু করেছিল তাদের বাণিজ্য, সমুদ্র বিস্তার, সমুদ্র অভিযান, উপনিবেশ স্থাপনের প্রক্রিয়া। প্রধানত আমেরিকার স্পেনীয় যে উপনিবেশগুলো এবং পর্তুগাল এশিয়াতে যে উপনিবেশগুলো স্থাপন করেছিল, সেখানে আঞ্চলিক স্বনির্ভরতার কারণে এই বাণিজ্যিক নিয়ন্ত্রণ আস্তে আস্তে অলাভজনক এবং দুর্বল হয়ে পড়ে। কেন না, সেখানে আঞ্চলিক ক্ষেত্রে আমরা দেখতে পাই এমন কিছু পণ্য উৎপাদন শুরু হয়েছে যেগুলোর জন্য তারা কিন্তু এখন আর স্পেন বা পর্তুগালের উপর নির্ভরশীল নয়। কিন্তু স্পেন বা পর্তুগাল তাদের বাণিজ্য নীতিতে খুব গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন আনেনি। আমেরিকা থেকে সোনা আমদানি অব্যাহত থাকলেও স্পেনের যে শিল্প পণ্য, কৃষি পণ্য, সেই সমস্ত অঞ্চলে রপ্তানি করা কিন্তু আর যাচ্ছে না। তাহলে আমি শুধুমাত্র আমেরিকা থেকে সোনা রূপো আনছি, কিন্তু আমার যে উৎপাদিত পণ্য সেটা আমেরিকার মার্কেটে বিক্রি করতে পারছি না। এটার ফলশ্রুতি কি হচ্ছে? এটার ফলশ্রুতি আমার আমদানি বাড়ছে কিন্তু রপ্তানি কমে যাচ্ছে, যার ফলে যে ব্যালেন্স অফ ট্রেড
সেটা আমার কাছে আর ফেভারেবল ব্যালেন্স অফ ট্রেড থাকছে না, কারণ আমার আমদানি বেশি হচ্ছে, আমি রপ্তানি করতে পারছি না, যার ফলে আমার অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। অন্যদিকে আমরা আর একটা ফ্যাক্টর দেখতে পাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছি যে ইংল্যান্ড, হল্যান্ড এবং ফ্রান্স মহাসাগরীয় আধিপত্যের দাবিদার হিসেবে পর্তুগাল এবং স্পেনের যে সাম্রাজ্যের উপর চাপ সৃষ্টি করতে শুরু করেছে। একটা প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, কখনো কখনো লড়াই বা যুদ্ধ, এবং এর পাশাপাশি এই তিনটে দেশ অর্থাৎ ইংল্যান্ড, হল্যান্ড এবং ফ্রান্স তাদের নিজস্ব উপনিবেশ তৈরি করতে উদ্যোগী হয়েছে, যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। আমেরিকার বিশেষ করে 3টি অঞ্চলের উল্লেখ আমি এখানে করব। ম্যাপে আমি সেই জায়গাটা দেখিয়ে দিচ্ছি পরিষ্কারভাবে। একটা হচ্ছে এই অঞ্চলটা, এটা হচ্ছে মেরিল্যান্ড অঞ্চল, ওখানে কালার করা আছে আলাদা করে, তোমরা চাইলেই বুঝতে পারবে, আমি জাস্ট সার্কেলটা বোঝাবার জন্য করেছি। তার পাশাপাশি ভার্জিনিয়া অঞ্চল, এই যে আলাদা কালার রয়েছে এটা পুরোটাই ভার্জিনিয়া অঞ্চল, এবং তার পাশাপাশি ক্যারোলিনা অঞ্চল। এই অঞ্চলগুলোতে ইংল্যান্ড তার নিজস্ব উপনিবেশ স্থাপন করছে। অর্থাৎ ধীরে ধীরে এই অঞ্চলের উপর ইংল্যান্ডের প্রভাব বাড়ছে, এবং 1700 খ্রিস্টাব্দের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমেরিকায় ইংরেজদের বসবাসকারী ইংরেজদের সংখ্যা মোটামুটি সংখ্যাটা 2,75,000 ছাড়িয়ে যাচ্ছে। অর্থাৎ ইতিমধ্যেই 2,75,000-এরও বেশি ইংরেজ এখানে আমেরিকাতে বসবাস করতে শুরু করে দিয়েছে। সুতরাং এই সংখ্যাটা কিন্তু বিপুল। 16শ শতাব্দীতে পর্তুগিজরা তাদের উপনিবেশ ব্রাজিলে স্থানীয় অধিবাসীদের কৃতদাস হিসেবে কাজে লাগিয়ে আখ চাষ শুরু করলো। ইট ওয়াজ এ মেজর চেঞ্জ, ইম্পর্টেন্ট চেঞ্জ, যেটা দেখতে পাচ্ছি আমরা সেখানকার অধিবাসীদের কাজে লাগিয়ে আখ চাষের সূত্রপাত হচ্ছে। কিন্তু সেখানেও পরিবর্তন আসতে শুরু করে। 17শ শতাব্দীতেও আমরা এরকম দেখতে পাই। একইভাবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, সেখানেও সর্বত্র দাস ব্যবস্থাকে স্থায়ী অর্থনৈতিক কাঠামোর অঙ্গ করা হচ্ছে। অর্থাৎ সেখানে যেহেতু লেবার সাপ্লাই নেই, সেই কারণে এই ক্যারিবিয়ান অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি অন্যান্য যে সমস্ত মহাদেশ, বিশেষ করে আফ্রিকা, সেখান থেকে দাস আমদানি করে এখানে তাদেরকে কৃষি শ্রমিক হিসেবে কাজ করানোর চেষ্টা করা হচ্ছে। এইভাবে একটা দাস নির্ভর উৎপাদন ব্যবস্থা এই অঞ্চলগুলোতে তৈরি হচ্ছে। এটাই হচ্ছে ক্যারিবিয়ান অঞ্চলের ভৌগোলিক অবস্থান, যেটাকে আমরা এখানে ম্যাপে দেখাচ্ছি। আখ এবং চিনির উৎপাদন বাড়তে থাকে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 17শ শতাব্দীতে একই পদ্ধতিতে ইংল্যান্ড তামাকের চাষ শুরু করছে, এবং ঔপনিবেশিক কাঠামোয় কৃতদাসত্ব ও মহামারীর শিকার হয়ে স্থানীয় অধিবাসীরা মারা যাচ্ছে, যার ফলে সেখানে লেবার ফোর্সের যোগান কমছে, যে কারণে আমরা দেখতে পাচ্ছি আফ্রিকা থেকে আমেরিকাতে কৃতদাস আমদানি করা হচ্ছে, এবং এইভাবে একটা আন্তর্মহাদেশীয় দাস ব্যবসা আন্তর্জাতিক বাণিজ্যের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠছে। এতদিন পণ্য আদান প্রদান হতো, এবার দাস আদান প্রদান হচ্ছে। গোড়াতে এই ব্যবসায় পর্তুগিজদের আধিপত্য ছিল, কিন্তু ডাচরা ক্রমে ক্রমে পর্তুগিজদের বেশ কিছু অঞ্চল দখল করে নিচ্ছে। তার মধ্যে প্রথম হচ্ছে এলমিনা দুর্গ, দ্বিতীয় হচ্ছে লুয়ান্ডা অঞ্চল। অর্থাৎ আফ্রিকার এই যে পশ্চিম উপকূল, এই পশ্চিম উপকূলের বেশ কিছু অঞ্চল পর্তুগিজদের কাছ থেকে দখল করে নিচ্ছে ডাচরা, এবং তার ফলশ্রুতি হিসেবে দাস বাণিজ্যে তারা অত্যন্ত দ্রুত অগ্রসর হচ্ছে। 1670-এর দশক পর্যন্ত ডাচরা ছিল দ্বিতীয় বৃহত্তম দাস সরবরাহকারী। 1665 খ্রিস্টাব্দে ইংরেজরা এবং 1700 খ্রিস্টাব্দের মধ্যে ফ্রান্স ডাচদেরকে ছাড়িয়ে যাচ্ছে। অর্থাৎ এই তিনটে দেশের মধ্যে প্রধানত প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। 1672 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত ইংল্যান্ডের রয়্যাল আফ্রিকান কোম্পানি 1673 থেকে 1711-র মধ্যে বছরে গড়ে প্রায় 2327 জন দাস ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পাঠাতে শুরু করেছিল। এছাড়াও আফ্রিকা থেকে আসছে কি সোনা, হাতির দাঁত, মোম প্রভৃতি, যেগুলো ইংল্যান্ডে সরাসরি পাঠানো হচ্ছে, এবং ক্যারিবিয়ান থেকে এর বিনিময়ে যাচ্ছে চিনি। অর্থাৎ এই যে তিনটে মহাদেশ, এই তিনটি মহাদেশে একটা প্রচলিত ত্রিভুজাকৃতি বাণিজ্য শুরু হচ্ছে। অর্থাৎ পুঁজিপতি বণিকদের উদ্যোগে কিছু পণ্য ইউরোপ
চলে যাচ্ছে, কিছু পণ্য আফ্রিকা থেকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ এবং আমেরিকাতে আসছে, আবার সেখানকার উৎপাদিত পণ্য আবার ইউরোপে চলে যাচ্ছে। এটাকে আমরা যদি একটু ভালো করে বুঝি, এই যে ম্যাপটা, এটা খুব ইম্পর্টেন্ট ম্যাপ, যেখানে লাল অ্যারো দিয়ে যে পুরো জিনিসটা দেখানো হয়েছে, সেখানে আমরা কি কি দেখছি। সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা প্রথমে চলে আসি কলোনিয়াল এক্সপোর্ট, অর্থাৎ কলোনিয়াল কান্ট্রি থেকে কি কি এক্সপোর্ট হচ্ছে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে আমরা দেখতে পাচ্ছি গ্রেট ব্রিটেন পর্যন্ত যে রেড অ্যারোটা রয়েছে, আমি একটু কার্সারটা ব্যবহার করি, এই যে ক্যারিবিয়ান অঞ্চল থেকে এই যে রেড অ্যারোটা চলে যাচ্ছে গ্রেট ব্রিটেনে, সেখানে দেখো পরিষ্কার লেখা রয়েছে সুগার অর্থাৎ চিনি, মোলাসেস অর্থাৎ গুড় এবং ফল, সেগুলো পরিষ্কার পৌঁছে যাচ্ছে ব্রিটেনে। আর এখানে আমার যে ব্রিটিশ উপনিবেশ রয়েছে, ব্রিটিশ কলোনিজ, সেখান থেকে চলে আসছে এই অঞ্চলগুলোতে বেশ কিছু কিছু পণ্য, তার মধ্যে রয়েছে লোহা, গান পাউডার, কাপড় এবং নানা ধরনের যন্ত্রপাতি। এর পাশাপাশি ইংল্যান্ড থেকে ম্যানুফ্যাকচার্ড গুডস আসছে, এই দেখো নীল অ্যারোটা, এটা চলে আসছে এখানে, অর্থাৎ এই নর্থ আমেরিকার ব্রিটিশ উপনিবেশে সেখানে ম্যানুফ্যাকচার গুডস, টেক্সটাইলস অর্থাৎ বস্ত্র আসছে, ফার্নিচার এবং লাক্সারি গুডস আসছে। আর এই আফ্রিকা থেকে এই যে ব্লু অ্যারো, এটা চলে আসছে দেখো ক্যারিবিয়ান অঞ্চলে, সেটা হচ্ছে এনস্লেভড পারসনস মানে দাস, তার সঙ্গে সঙ্গে আসছে গোল্ড বা সোনা এবং গোলমরিচ, এইগুলো আসছে। এবং কখনো কখনো ক্যারিবিয়ান থেকে দাস চলে যাচ্ছে আবার উত্তর আমেরিকাতে, এর পাশাপাশি গুড় এবং চিনিও যাচ্ছে। আবার আমেরিকার এই অংশ থেকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে রপ্তানি হচ্ছে গম, গমের আটা, অনেক সময় মাছ এবং মাংস। অর্থাৎ আমরা খুব সিম্পল এটাকে যদি একটা ত্রিভুজাকৃতি বাণিজ্য বলি, তাতে কিন্তু সবটা বোঝা যায় না, কোথা থেকে কি কি আসছে সেটা আমরা এই ম্যাপটার মধ্যে দিয়ে পরিষ্কারভাবে বুঝে নিলাম, এবং তোমরা কিন্তু এটাও মাথায় রেখে দেবে। এরপর আমরা যেটা দেখছি যে আমেরিকা এবং আফ্রিকা থেকে আমদানি করা সোনার বিনিময়ে এশিয়া থেকে পণ্য আমদানি শুরু হলে তা পর্তুগিজদের বিপদের কারণ হচ্ছে, এবং যার ফলশ্রুতি হিসাবে আরবিয়ান সি থেকে এসে গালফ অফ ওমান বা পার্সিয়ান গালফ অঞ্চলে বা এদিকে রেড সি অঞ্চলে যে সমস্ত বাণিজ্যিক তৎপরতা ছিল পর্তুগিজদের, সেটা আস্তে আস্তে হাতছাড়া হয়ে যাচ্ছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে হরমুজ বন্দর, এটা পর্তুগিজদের হাতছাড়া হয়ে যাচ্ছে, আর একটা হচ্ছে এইডেন বন্দর, যেটা পর্তুগিজদের হাতছাড়া হয়ে যাচ্ছে। সুতরাং এই অঞ্চলের বাণিজ্যের উপরে পর্তুগিজদের আধিপত্য কিন্তু চলে যাচ্ছে। এরপরে আমরা দেখব ইউরোপীয় পুঁজির বাজারে কি কি ধরনের পরিবর্তন আসছে। আন্তর্মহাদেশীয় বাণিজ্যের ভৌগোলিক ব্যাপ্তির কারণে ঝুঁকি প্রচন্ড বেশি থাকত, যার ফলে কোনো ব্যক্তি মালিকানাধীন সংস্থার পক্ষে দীর্ঘমেয়াদীভাবে তাতে পুঁজির যোগান দেওয়া সম্ভব ছিল না। কেননা যদি ঝুঁকি বেশি থাকে এবং যদি সেটাতে কোনো লস হয়ে যায়, তাহলে একজন যদি মালিক হন, তিনি পুরোপুরিভাবে সেই মুহূর্ত থেকে একেবারে ডুবে যাবেন, যার ফলে তিনি এতটা ঝুঁকি নিতে পারতেন না। কিন্তু যদি এরকম হয় যে অনেকে মিলে পুঁজির যোগান দেয়, শুরুর দিকে কিন্তু এই কনসেপ্টটা আসেনি। স্পেন এবং পর্তুগাল দুটো আলাদা রাস্তায় হাঁটলো, তারা দুটো আলাদা আলাদা রাষ্ট্রায়ত্ত সংস্থা প্রতিষ্ঠা করলো। স্পেন প্রতিষ্ঠা করলো কাসা দে লা কন্ট্রাতাশিয়ন। এই যে কাসা দে লা কন্ট্রাতাশিয়ন, এটা কিন্তু একটা রাষ্ট্রায়ত্ত সংস্থা, এবং পর্তুগিজ সরকার প্রতিষ্ঠা করলো কাসা দে ইন্ডিয়া। এই যে রাষ্ট্রায়ত্ত সংস্থা, যারা কিছু কিছু বাণিজ্যের উপর রাজশক্তির একচেটিয়া অধিকার কায়েম করছে। কিন্তু উত্তর পশ্চিম ইউরোপের যে পরিস্থিতি সেটা সম্পূর্ণ আলাদা। সেখানকার কোম্পানিগুলো ছিল রাজার কাছ থেকে চার্টার নেওয়া বা সনদ প্রাপ্ত প্রাইভেট কোম্পানিজ বা ব্যক্তি মালিকানাধীন সংস্থা, কিছুটা আধা সরকারি বলা যেতে পারে, এবং এখানে সম্মিলিত পুঁজি কাজে লাগছে, যেটা জয়েন্ট স্টক কোম্পানি, অর্থাৎ যেখানে যে কেউ তার উদ্বৃত্ত অর্থ বিনিয়োগ করতে পারে, উদ্বৃত্ত পুঁজি বিনিয়োগ করতে পারে, যেখানে একটা কালেকটিভ এফোর্ট বা সম্মিলিত পুঁজি কাজে লাগছে, যার ফলে এটা কিন্তু কোনো ব্যক্তির রিস্ক বা ঝুঁকির ব্যাপার নয়। যার ফলে অত্যন্ত সুবিধা হচ্ছে, এতে করে ছোট বড় যে কোনো পুঁজি ব্যক্তিগতভাবে বিনিয়োগ করা যেত, এবং পুঁজির নিরাপত্তার জন্য
এরা বাণিজ্য বহরের সঙ্গে নিরাপত্তা বাহিনী পাঠাতো, অর্থাৎ কোনোভাবেই যাতে এটা লস না হয়, সিকিওর থাকে, সেটার ব্যবস্থা করা হচ্ছে, যার ফলে ঝুঁকিটা কমে যাচ্ছে, পুঁজি নষ্ট হওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে এবং ঝুঁকি যত কমছে তাতে বিনিয়োগ করার উৎসাহ তত বাড়ছে, তাদের ক্যাপিটাল জেনারেট হচ্ছে এবং তারা বিভিন্নভাবে বাণিজ্য অংশ নিচ্ছে। ওলন্দাজ এবং ইংরেজ বণিকদের রমরমা সেই কারণে শুরু হচ্ছে। অন্তহীন পুঁজি, প্রচুর পুঁজি জড়ো হচ্ছে জয়েন্ট স্টক কোম্পানিগুলোর এই যে অপারেশন, এই অপারেশনটা অত্যন্ত কার্যকরী হচ্ছে। এর ফল কি হচ্ছে? এশিয়ায় পাঠানো জাহাজের আমরা একটা পরিসংখ্যান এখন দেখে নেব। এখানে আমরা 4টে দেশকে দেখছি, 4টে আলাদা আলাদা কালার আমরা ইউজ করেছি। এটা পর্তুগাল, ধরে নেওয়া যাক এটা ডাচ, এটা ফরাসি এবং এটা ইংরেজ। আমরা যে গ্রাফটা তৈরি করতে চলেছি সেই গ্রাফটার ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা প্রতি বছর পাঠানো 10 বছরে পাঠানো জাহাজের সংখ্যা দেখব, বাণিজ্যিক জাহাজ। সেটা অনেকটা এইরকম, জাহাজের সংখ্যাটা এইভাবে রয়েছে, এই হচ্ছে 0, এটা 50, তার উপরে রয়েছে 100, তারপরে 150, 200 and 250। আর এক্স অ্যাক্সিস বরাবর আমরা দেখছি সময়কাল, যেখানে 1600 থেকে 1611 এই 10-11 বছর, আর একেবারে এই শতাব্দীর শেষের দশক অর্থাৎ 1691 থেকে 1700। এই দুটো সময়কালে এই দেশগুলো কিরকম জাহাজ পাঠাচ্ছে। পর্তুগাল প্রথম যে দশক, সেখানে জাহাজ পাঠাচ্ছে 69টি, সেটা দেখো কমে যাচ্ছে, শেষের দশকে এসে হয়ে যাচ্ছে 23টি। ডাচরা প্রথম দশকে জাহাজ পাঠাচ্ছে 59টি এবং সেটা কিন্তু প্রচুর বেড়ে শেষের দশকে এসে হয়ে যাচ্ছে 241টি। ফরাসিরা শুরুর দিকে খুবই কম, মাত্র 2টি জাহাজ পাঠিয়েছিল, সেটাও কিন্তু কিছুটা হলেও বেড়েছিল, 40টি জাহাজ তারা পাঠাচ্ছে। এবং ইংরেজরা প্রথম দশকে পাঠিয়েছিল মাত্র 20টি জাহাজ, তারা কিন্তু পরবর্তী কালে পাঠিয়েছিল 134টি জাহাজ। সুতরাং এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এশিয়ায় পাঠানো জাহাজের সংখ্যাও কিন্তু ধীরে ধীরে বাড়ছে। কাদের ক্ষেত্রে বাড়ছে? ডাচের ক্ষেত্রে বাড়ছে, প্রচন্ডভাবে বেড়েছে, ফরাসিদের সামান্য বেড়েছে, ইংরেজদের বেশ খানিকটা বেড়েছে এবং পর্তুগালের প্রচন্ডভাবে কমেছে। তাহলে এখান থেকে কি বেরিয়ে আসছে? এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 17 শতাব্দীর শেষ লগ্নে লন্ডনের উত্থানের আগে পর্যন্ত বিশ্বজনীন ধনতান্ত্রিক ব্যবস্থার কেন্দ্র ছিল আমস্টারডাম, যে অংশটা আমরা অ্যারো দিয়ে দেখাচ্ছি। এই বন্দরের মূল অর্থনৈতিক তাৎপর্য কি ছিল? বাল্টিক বাণিজ্য, সেই বাল্টিক বাণিজ্যের মাধ্যমে পূর্ব ইউরোপের শস্য পশ্চিম ইউরোপের বাজারে পৌঁছে দেওয়া। তবে 17 শতাব্দীর সংকটের প্রতিফলন ওলন্দাজদের বাল্টিক বাণিজ্যের উপরেও পড়েছিল। আমরা দেখতে পাই সেখানেও বিভিন্ন পরিবর্তন ঘটছে, কিন্তু এই সংকটের আগে পর্যন্ত আমস্টারডাম ছিল বিশ্বের বৃহত্তম পুঁজির বাজার। কিভাবে না, 17 শতাব্দীর গোড়ার দিকেই বিভিন্ন জয়েন্ট স্টক কোম্পানির শেয়ার কেনাবেচা করার জন্য শেয়ার বাজার প্রতিষ্ঠিত হয় আমস্টারডামে। 17 শতাব্দীর শেষ দিকে বহু বিদেশি সরকারও তাদের ঋণপত্র বা গভর্নমেন্ট বন্ডস ওই বাজারে বিক্রি করে টাকা তুলতে সচেষ্ট হয়। বিভিন্ন বাণিজ্য পথের সংযোগস্থলে বাণিজ্যের সুবাদে যে অর্থাগম হতো তার নিরাপত্তার স্বার্থে বিনিময় পত্র বা এক্সচেঞ্জ পেপারস, সেগুলো বন্টন ছিল সেই যুগের ব্যাংকিং পরিষেবার মূল বৈশিষ্ট্য। সাধারণত যেখানে সর্বাধিক প্রান্তর থেকে প্রাপ্ত বিনিময় পত্র ভাঙানো যেত সেই স্থানকে বলা হতো ক্লিয়ারিং হাউস। এবং আমরা দেখতে পাই যে 16 শতাব্দী পর্যন্ত ইউরোপীয় বাণিজ্যে ভূমধ্য সাগরের কেন্দ্রীয় অবস্থানের সুবাদে জেনোয়া ছিল সব থেকে বড় ক্লিয়ারিং হাউস। কিন্তু এই পরিস্থিতিটা ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করেছিল। পরবর্তীকালে বিশ্ব পুঁজির বাজারে আমস্টারডামের গুরুত্ব বৃদ্ধি পেতে শুরু করেছিল এবং তার যে অভূতপূর্ব অবস্থান, সেই কারণে 1608 খ্রিস্টাব্দে সেখানে প্রতিষ্ঠিত হয়েছিল হুইসেল ব্যাংক, যার মূল কাজ ছিল ক্লিয়ারিং হাউস ফাংশন। অর্থাৎ জেনোয়া থেকে এই কেন্দ্রটা পরিষ্কারভাবে প্রথমে আমস্টারডামে সরে আসে এবং তারপরে আমরা দেখতে পাই যে এখানকার যে ক্লিয়ারিং হাউস, যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যেটা 1608 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল, সেটা প্রতিষ্ঠিত হয়। যতদিন না পর্যন্ত লন্ডনের উত্থান ঘটেছিল ততদিন পর্যন্ত আমস্টারডামের এই ক্লিয়ারিং হাউস ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং 17 শতাব্দীতে জেনোয়ার স্থানে এই
শিরোপা আমস্টারডামের এই ক্লিয়ারিং হাউস পেয়েছিল বা আমস্টারডাম পোর্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। স্পেনের সঙ্গে নেদারল্যান্ডসের বাণিজ্যিক ঘাটতি পুষিয়ে নেওয়ার জন্য আমেরিকা থেকে আসা সোনার 15 থেকে 25% স্পেন থেকে সরাসরি আমস্টারডামে পাঠিয়ে দেওয়া হচ্ছে, যার ফলে এই যে স্পেনের বিপুল সোনা আমস্টারডামে মূলধন বাজারে চলে আসছে, তাই এখানে পুঁজির যে প্রাচুর্য দেখা দেয় তার ফলে ওলন্দাজদের পক্ষে পুঁজি রপ্তানি করা সম্ভব হয়েছিল। এটা একটা বিরাট পুঁজি, যে পুঁজিটা সেই সময় ইউরোপীয় বাণিজ্যে কাজে লাগানো হচ্ছে এবং একটা নতুন অপারেশনাল সিস্টেম। ইংরেজরাও এদের দেখাদেখি প্রতিযোগিতায় নামছে। ক্যারিবিয়ান অঞ্চলের উপনিবেশের সঙ্গে ওলন্দাজদের বাণিজ্যিক সম্পর্কের অবসান ঘটাতে তারা অনেক বেশি তৎপর হচ্ছে। পরপর প্রতিযোগিতা এবং ইঙ্গো ডাচ বাণিজ্যিক যুদ্ধ, নৌ চলাচলের উপর নিষেধাজ্ঞামূলক আইন বা নেভিগেশন অ্যাক্ট, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে একটা প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি। ক্রিস্টোফার হিল মনে করেন যে এগুলি স্পষ্ট বুঝিয়ে দেয় যতদিন রাষ্ট্রীয় স্বার্থ ক্ষুণ্ণ হবে না ততদিনই বেসরকারি মালিকানাধীন ব্যবসায়ী সংস্থার স্বাধীনতা বজায় থাকবে। এইভাবে প্রতিযোগিতার মাধ্যমে এবং রি এক্সপোর্টের চূড়ান্ত বৃদ্ধির ফলে শেষ পর্যন্ত ইউরোপের মধ্যে ইংল্যান্ড বৃহত্তম বাণিজ্যিক শক্তিতে পরিণত হচ্ছে। 1690 খ্রিস্টাব্দে লন্ডনে শেয়ার বাজার প্রতিষ্ঠিত হচ্ছে, অর্থাৎ যেটা সরে এসেছিল এতদিন আমস্টারডামে, সেখান থেকে আবার একটা শিফট, নতুন ব্যাংকিং পরিষেবা, নতুন শেয়ার বাজার মাধ্যমে ইউরোপের বাণিজ্যের ভরকেন্দ্র ধীরে ধীরে ভূমধ্যসাগর থেকে প্রথমে উত্তর ইউরোপ, তারপর পশ্চিম ইউরোপে সরে আসছে। এই হচ্ছে 17th সেঞ্চুরি জুড়ে পরিবর্তন, যেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। সুতরাং 17th সেঞ্চুরি ট্রেড সংক্রান্ত আলোচনা আমাদের আজকে এখানেই শেষ হলো। তোমরা অবশ্যই ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই মেল করবে এবং শুনতে থাকবে আমাদের পরবর্তী লেকচারগুলো। আমরা খুব শীঘ্র আবার একটি লেকচার নিয়ে উপস্থিত হব। আজকে এই পর্যন্ত।